নর্মদার জন্মস্থল হল মধ্যপ্রদেশের অমরকণ্টক, আর সেখানে পৌঁছাতে গেলে ট্রেন পথে বিলাসপুর অথবা পেন্ড্রা রোডে নামতে হবে। সেখান থেকে গাড়ির রাস্তায় পৌঁছে যাওয়া যায় অমরকণ্টক। মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় আদিবাসী সমৃদ্ধ এই অঞ্চলে লোকের মুখে মুখে একটাই সৌজন্যমূলক ভাষা, জয় মা নর্মদে। আজ নর্মদার জন্ম রহস্য ভেদ করতেই এই অমরকণ্টকে আসা। অমরকণ্টক মৈকাল পর্বতে অবস্থিত পৌরাণিক রহস্যে ঢাকা এমন এক তীর্থক্ষেত্র যেখান থেকে জন্মগ্রহণ করেছে পবিত্র নর্মদা নদী। কলিযুগের পাপ ধুয়ে মুছে দিতেই দেবী নর্মদার মর্তে আগমন। শিব পুরাণে আছে, সাগর মন্থনে উঠে আসা তীব্র বিষ পান করে শিব নীলকণ্ঠরূপে এখানেই ধ্যানে মগ্ন ছিলেন। এই অবস্থায় শিবের কণ্ঠ থেকে সাদা ঘর্ম নির্গত হতে থাকে, যা এই দিব্য কন্যার রূপ ধারণ করে। সেই হল স্বয়ং মা নর্মদা। ভৌগোলিক অবস্থান অনুসারে অমরকণ্টকের উচ্চতা 1060 মিটার। মৈকাল পর্বতের গঠনের সাথে আদি অনন্তকাল ধরে ভক্তবৃন্দ খুঁজে পান শিবলিঙ্গের গঠনের মিল। মৈকাল পর্বতের দুপাশে ঘিরে রেখেছে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা রেঞ্জ। তার মাঝ দিয়ে বয়ে চলেছে নর্মদা। অমরকণ্টক থেকে বেরিয়ে নর্মদা তার সুদীর্ঘ যাত্রাপথে ভেরঘাট, ওঙ্কারেশ্বর, মহেশ্বর প্রভৃতি তীর্থক্ষেত্রগুলির উপর দিয়ে গুজরাট রাজ্যে আরব সাগরে গালফ অফ খাম্বাটে মিলিত হয়। আবার ফিরে আসি পুরাণের কথায়। স্কন্দ পুরাণে মার্কণ্ড ঋষি বলেছে, যখন নর্মদার জন্ম হচ্ছে তখন স্বর্গের সমস্ত দেবদেবী আশীর্বাদ করে বলছেন, হে দেবী, যেহেতু তোমার জন্ম শিবের অমর কণ্ঠ থেকে হয়েছে, তাই সমগ্র জগৎ তোমায় অমর কণ্ঠেশ্বরী হিসাবেই চিনবে। অন্যদিকে মৈকাল পর্বত থেকে জাত বলে মৈকাল সুতা নামেও তুমি পরিচিত হবে। পুরাণের পাতা থেকে জানা যায়, মা নর্মদার জন্ম মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে। স্কন্দ পুরাণে আরো বলা হচ্ছে, সরস্বতী নদীর জল 3 দিনে, যমুনার জল 7 দিনে, আর গঙ্গার জল 1 দিন স্নান করলেই মানব জীবন পবিত্র হয়। কিন্তু মা নর্মদার জল দর্শন মাত্রই সমস্ত মানব জীবনের পাপ হরণ করে। নর্মদাই যুগ যুগ ধরে মানুষের পাপ ধুয়ে নিয়ে যায় এবং তা জমা হয় শিলাখণ্ড রূপে, যা বহু যুগ বাদে শিবলিঙ্গের রূপ ধারণ করে। পুরাণের পাতায় নর্মদা মন্দিরের প্রতিষ্ঠার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে লোকমুখে শোনা যায় রেবা নায়ক নামে এক আদিবাসী জড়িবুটি ব্যবসায়ী প্রথম নর্মদার মন্দির স্থাপন করে অমরকণ্টকে। সে ছিল বোবা কালা, এক জঙ্গলি উপজাতির লোক। ঘটনাচক্রে সে হারায় তার একমাত্র মেয়েকে এবং পরে জানতে পারে সেই মেয়ে দেবী নর্মদা তার মেয়ে রূপে তার কাছে এতদিন ছিল। নর্মদার আদেশেই অমরকণ্টকে সেই উপজাতীয় গোষ্ঠী তাদের বাসভূমি গড়ে তোলে এবং নর্মদা মন্দির স্থাপন করে। তাই নর্মদার আরেক নাম হলো রেওয়া। দেবী নর্মদার আশীর্বাদে অমরকণ্টকের চারিপাশের পাহাড় বন জঙ্গলের সমস্ত গাছপালা রূপান্তরিত হয় বহু মূল্যবান বনৌষধিতে। বর্তমানে অমরকণ্টকের আশেপাশে বহু হার্বাল মেডিসিনের বড় বড় রিসার্চ স্টেশন তৈরি হয়েছে এবং রাস্তাঘাটেও পাওয়া যায় নানা রকম জড়িবুটি।
1939 সালে রেওয়া রাজ্যের রাজা গুলাব সিং মুঘল কারিগর দ্বারা নির্মাণ করেন বর্তমান নর্মদা মাতার মন্দির। উঁচু পাঁচিলে ঘেরা নর্মদা মন্দিরের ভেতরে রয়েছে নর্মদার উদ্গম কুণ্ড, যেখান থেকে নর্মদার জল সর্বদাই নির্গত হয়। সেই কুণ্ডের মধ্যে জলে ডুবন্ত অবস্থায় রয়েছে নর্মদেশ্বর মহাদেব। জলের গভীরতা 12 থেকে 13 ফুট এবং বহু নিমজ্জিত ও অর্ধ নিমজ্জিত মন্দির রয়েছে এই কুণ্ডের মধ্যেই। নর্মদা কুণ্ডের পাশেই রয়েছে ছোট্ট আরেকটি কুণ্ড, তার জল সর্বদাই নোংরা থাকে, তার নাম রোহিণী কুণ্ড। কিন্তু জনশ্রুতি আছে এই কুণ্ডের জলে স্নান করলে সমস্ত স্ত্রী রোগ থেকে মুক্তি লাভ করা যায়। মূল নর্মদা মন্দিরের দক্ষিণ দিকে খুব কাছেই একটি মন্দির গুচ্ছ রয়েছে, যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। তার নাম কর্ণ মন্দির। অনেকগুলো মন্দির এখানে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল 1042 থেকে 1122 সালের মধ্যে। এই কর্ণ মঠ বা কর্ণ মন্দির গড়ে ওঠে চেদি রাজা কর্ণদেবের সময়। আদি শঙ্করাচার্য নর্মদার তীরে তপস্যায় পূর্ণতা প্রাপ্তির পরে এই কর্ণ মঠের মধ্যেই তার সূর্যকুণ্ড স্থাপন করেন। তখন অবশ্য জনশ্রুতি আছে সেই সময় নর্মদার উৎস ছিল সূর্যকুণ্ড। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে সাগর মন্থনে লক্ষ্মী উদ্ভব হলে বিষ্ণুর সাথে তার বিয়ে দেন ঋষি ভৃগু এবং সেই বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এই কর্ণ মন্দিরের ভেতরে অবস্থিত বিষ্ণু মন্দিরেই। এখানেই আছে পাতালেশ্বর মহাদেব। শ্রাবণ মাসের শেষ সোমবার মেয়ে নর্মদা আসে পিতাকে স্নান করাতে। জলের উচ্চতা বাড়তে থাকে ক্রমশ। একসময় শিবলিঙ্গ ঢাকা পড়ে নর্মদার জলে। অন্য সময় বা বর্ষাকালে যতই বৃষ্টি হোক জল কিন্তু এখানে জমে না। কর্ণ মঠের মধ্যে নানা সময়ে প্রতিষ্ঠিত একাধিক মন্দির রয়েছে। পঞ্চ মন্দির ছাড়া বাকি সব মন্দিরগুলোই লাল গ্রানাইট পাথরে তৈরি। তার গায়ের কারুকার্য খুব যে সূক্ষ্ম তা নয়, তবে এর গঠনগত বৈশিষ্ট্যের সাথে দাক্ষিণাত্যের সচুর গঠন প্রণালীর একাধিক মিল আছে। যেমন তেমনি মূল গর্ভগৃহ এবং মন্দিরের বেদির অবস্থান অনেকাংশে খাজুরাহের মন্দিরের সাথে মেলে, তবে আকারে অনেক ছোট। মূল মন্দিরের পূর্বে 4 কিলোমিটার দূরে ঘন গাছগাছালি ঘেরা পাহাড়ের ঢালে অবস্থিত মাইকি বাগিয়া। লোককথায় আছে শিশু বয়সে মা নর্মদা তার সখী গুল বুকাবলির সাথে এখানে খেলে বেড়াতো। সখীর নামে অবশ্য এখন এক গুল্ম গাছ এখানে রয়ে গেছে, তার নাম গুল বুকাবলি, যার
ফুলের পাপড়ি থেকে তৈরি হয় অন্ধত্ব দূরীকরণের মহামূল্য ওষুধ। এই জায়গাতেই প্রকৃতপক্ষে নর্মদা প্রথম মাটি থেকে বাইরে বেরিয়ে আসে, তাই এর আরেক নাম নর্মদা कुंडली। उद्गम तो दिखाई नहीं देता पर उसका जल जो निकल रहा है वही जल तो जल हाँ, दिखाई देता है यहाँ पे। जी हाँ, कहाँ से? कुंड बना है। अच्छा जी हाँ। तो बागीचा क्या है इधर का? ये माँ का जो बागीचा है, एक सहेली थी उनकी गुलवकाबली सुने होंगे ना, वो एक पुष्प के रूप में आ गई है। अच्छा, उन्हीं के साथ उनकी सहेली थी, वो भी देवी है। उन्हीं के साथ खेलना कूदना उठना बैठना। बाल रूप है, छोटा रूप है यहाँ, और बड़े रूप में वो है। और सोनू का? सोनो तो ब्रह्मा पुत्र है और ये शंकर पुत्री है। जब दोनों का विवाह विच्छेद हुआ इसी कारण नहीं हो पाया, तो यहीं से वो अंडरग्राउंड हो कि मुझे कोई देख न पाए। जैसे हो जाता है ना कोई सम्मानित व्यक्ति, या कहीं अपमान हो जाए अपनों के द्वारा, या ग्लानि हो जाए, तो आदमी नहीं अंदर से नहीं निकलता। इसी तरह माँ ने अंडरग्राउंड हो कि मुझे कोई देख ব্রহ্মার न ले। মানসপুত্র সোনভদ্রের সঙ্গে বিচ্ছেদের পর লজ্জায় মা নর্মদা আবার অন্তঃসলীলা হয়ে যান। দেবী নর্মদা তাই চিরকুমারী। দেবী নর্মদা এবং সোনভদ্রের বিচ্ছেদ কাহিনী জানার জন্য হাজির হতে হবে অমরকণ্টকের সবচেয়ে দক্ষিণে সবচেয়ে উঁচু জায়গা সোনমুড়াতে। এখানে দুটি পৃথক পৃথক জায়গা থেকে সোন এবং ভদ্র জলাধারের উৎপত্তি, তারা মিলে তৈরি হয় সোনভদ্র। সোনভদ্র ছিল ব্রহ্মার মানসপুত্র। সোনভদ্রের সঙ্গে নর্মদার বিবাহ পূর্বেই স্থির ছিল, কিন্তু দুর্বাসা মুনির অভিশাপে তাদের বিচ্ছেদ ঘটে। দুঃখে সোনমুড়া থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে অন্তঃসলীলা হয়ে যান, আর অন্যদিকে মা নর্মদা পশ্চিম দিকে যাত্রা শুরু করেন। সোন পূর্ব দিকে যাত্রা করে গঙ্গার সাথে মিলিত হয়, আর মা নর্মদা আরব সাগরে একদম পশ্চিমে এসে মিলিত হয়। তাদের আর কখনো কোনোদিন দেখা হয়নি। স্থানীয় প্রথা অনুসারে এই অঞ্চলের সমস্ত নবদম্পতি বিয়ের পরে সোনভদ্রের মন্দিরে এসে পুজো দেন। ব্রহ্মপুরাণ থেকে সোনভদ্র এবং দেবী নর্মদার এই কাহিনী শোনা যায়। শহর থেকে 8 কিলোমিটার দূরে দুর্গা মন্দির ও দুর্গাধারার কাছে সোন এবং নর্মদার বিবাহ মণ্ডপ তৈরি হয়েছিল। সেখানে রয়েছে মনোরম এক জলাধার এবং দুর্গাধারা নামে এক প্রশস্ত ঝর্ণা। দেবী নর্মদা এবং সোনভদ্রের বিচ্ছেদের করুণ কাহিনী অমরকণ্টকের আকাশে বাতাসে এখনো ভেসে বেড়ায়। বিচ্ছেদের দুঃখে ও অভিমানে মা নর্মদাকে আটকে রাখা গেল না। প্রাকৃতিক বাধা উপেক্ষা করে মা বসুন্ধরার আবেদন অগ্রাহ্য করে দেবী নর্মদা চলল পশ্চিমে। তখন কপিল মুনিকে পাঠানো হয় মা নর্মদাকে আটকানোর জন্য। কপিল মুনির নিবেদনও মা নর্মদা অগ্রাহ্য করেন এবং 40 ফুট উপর থেকে কপিল ধারা নাম নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন মা নর্মদা। কপিল ধারার নিচে নেমে 500 মিটার গেলে নর্মদার দ্বিতীয়
জলপ্রপাত পাওয়া যায়, তার নাম দুধ ধারা। কথিত আছে এই ধারার পাশেই ছিল দুর্বাসা মুনির আশ্রম, তাই এর ধারার আরেক নাম দুর্বাসা ধারা, যা পরবর্তীকালে লোকের মুখে মুখে নাম হয়ে গেছে দুধ ধারা। जगदानंदी मैया जय आनंद कंदी, ब्रह्मा हरि हर शंकर शिव हरि शंकर, रुद्री पालंती ओम जय जगदानंदी। ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশেই মনে হয় নদীকে মা হিসাবে পরিচয় দেওয়া হয় না। নর্মদা শুধু একটি নদী নয়, নর্মদা হলো এক প্রবাহমান জীবনধারা, যার শৈশব, কৈশোর, যৌবন ও বার্ধক্য ধরা দেয় আমাদের চোখে। বাঁকে বাঁকে পাল্টে যায় তার রূপ, বদলে যায় নাম। অজান্তে নর্মদা হয়ে ওঠে কখনো দেবী বা কখনো আমাদের ঘরের মেয়ে। যুগ যুগ ধরে মানুষ আশ্রয় খুঁজেছে তার কাছে। এইভাবেই মানুষের আশা আকাঙ্ক্ষা, লোকাচার, ধর্মবিশ্বাস ও ভালোবাসার পাত্রী হয়ে ওঠে নর্মদা। रमती राजन्ती ओम जय